আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো বিশ্বকাপের ২৩তম আসরের খেলা প্রায় শেষের দিকে। আর মাত্র ২টি ম্যাচ বাকি। অলরেডি স্পেন ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আজকের আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচের মাধ্যমে একটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। তারপরে আর একটি ম্যাচ। তো আজকে যে কথাগুলো বলার জন্য আমি আসলে ভিডিওতে আসলাম, সেটা হচ্ছে বিশ্বকাপের বছর আসলেই আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে খেলার উত্তেজনাটা আসলে তুঙ্গে থাকে। আসলে প্রত্যেক দেশেই থাকে, হয়তো আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, আমরা আসলে খুব বেশি তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি আর কি। তো এটাও আসলে একটা মজার অংশ যে আসলে বিশ্বকাপটা আসলেই সবাই আর্জেন্টিনা ব্রাজিল দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, বিশেষত আর কি দুইটা দল, সমর্থকই বাংলাদেশি বেশি। তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা দলেরই একটা প্রাইম টাইম থাকে। সেই প্রাইম টাইমটা সবসময় ধরে রাখতে পারে না, এটা হয় না আসলে। তো এটা তো বিশ্বকাপ, এখানে ১৯৫টা দেশের স্বাধীন ১৯৫টা দেশের মধ্যে বিভিন্ন বাছাই প্রক্রিয়া সাজা ৪০টা দেশ সুযোগ পেয়েছে। সামনের বিশ্বকাপ হয়তো ৬৪টা দেশ সুযোগ পেতে পারে। তো যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দলের যে প্রাইম টাইমটা, সেটা আসলে আপনি সর্বোচ্চ ৩ সিজন থাকে, ৪টা বিশ্বকাপ পর্যন্ত থাকে। এরপর দেখা যায় সেই দলের একটা ভাটা পড়ে, আবার একটা সময় উত্তরণের পর দেখা যায় যে আবার সেই দলটা আস্তে আস্তে কি গ্রো আপ হয় এবং বিশ্বকাপে একটা শক্তিশালী দলে পরিণত হয়। আবার দেখা যায় যে ২-৩ সিজন ভালো খেলে। তো বিশ্বকাপটা এরকমই। যেমন আমি একটা উদাহরণ দিই, ১৯৯৪, ১৯৯৮, ২০০২ এই ৩টি বিশ্বকাপ সিজনে ব্রাজিল একমাত্র দল বিশ্বকাপের যারা ৩বার টানা ফাইনাল ম্যাচ খেলে বিশ্বকাপের। তো ওই সময়টা ব্রাজিলের প্রাইম টাইম ছিল এবং ৩বারের মধ্যে ২বার বিশ্বকাপ আহ, আহ, নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। এরপরে ব্রাজিলের একটা খারাপ সময় বলবো, ব্রাজিলের তারকাখচিত ওই দলটা আহ, আসলে অবসান হওয়ার পরে, অবসর নেওয়ার পরে, এরপর ব্রাজিলের আসলে ভালো একটা সময় এখন পর্যন্ত আসতেছে না। ব্রাজিল সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল এর মধ্যে আসলে ঘোরপাক খাচ্ছে। এবারের পারফরমেন্স তো আরও যাচ্ছে তাই। রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে। তো তারপরে যদি বলি আর্জেন্টিনার ১৯৮৬ সাল, হ্যাঁ ১৯৮৬ সালের পরে একটা লম্বা সময় আর্জেন্টিনা অফ ফর্মে ছিলেন এবং ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা আহ, খুবই ভালো খেলছেন। আর্জেন্টিনা প্রাইম টাইম চলছে এবং হয়তোবা এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ নেওয়ার মতো আসলে পথই আছেন। আর মাত্র ২টা ম্যাচ। তো যাই হোক, সময়ের ব্যাপার, দেখা যাক। তারপর ফ্রান্সের কথা বলি, ১৮, ২২ এবং হচ্ছে ২৬, ৩টি বিশ্বকাপই আসলে তারা দুর্দান্ত খেলেছে। এবার বিশ্বকাপে সেমিফাইনাল বাদ হয়েছে, বাট তাদের পারফরমেন্স সবাই বলে যারা প্রাইম টাইম চলছে, হয়তোবা তারা সামনেও ভালো খেলবে আরেকটা সিজন বা ২টা সিজন। ঠিক স্পেন এখন শুরু করলো, এই স্পেনে কিন্তু আবার টানা কয়েকটা সিজন ভালো খেলতে পারে। এটাই হচ্ছে বিশ্বকাপের একটা ধারাবাহিকতা। আপনি একটা দল প্রাইম টাইম থাকে, ভালো খেলে, আবার সেই দলটা আস্তে আস্তে গ্রো আপ করে, তারকারা অবসর নেওয়ার পরে আবার একটা সময় ভালো খেলে। তো এই কথাগুলো বলার একটাই কারণ যে আপনার দল সবসময় ভালো খেলবে না। এটা আসলে হয়, এটা ইতিহাসটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রতি বছর প্রতি বিশ্বকাপ আপনার দল ভালো খেলে না। হ্যাঁ, একটা লম্বা সময় খারাপ যাওয়ার পরে ভালো খেলা শুরু করে। তো সেই জিনিসটা নিজেরাই অনুধাবন করা যায় যে লম্বা সময়টা কতটুকু হতে পারে। সেটা ৩৬ বছর হতে পারে, ২৪ বছর হতে পারে। তো যাই হোক, আমরা বিশ্বকাপে আসলে তর্কের মধ্যে জড়িয়ে পড়ি, কার দল সেরা, কার দল খুব ভালো খেলে। তো এক একজন এক এক পার্সপেক্টিভ থেকে সাপোর্ট করে, কেউ শুধু খেলা দেখি সাপোর্ট করে, কেউ আবার অন্তর থেকে এমনভাবে সাপোর্ট করে যতই ভালো খেলুক সে আসলে দলটাকে সাপোর্ট ত্যাগ করতে পারে না। তো এরকম পাবলিকও আছে। তা আমাদের দশা হচ্ছে ওরকম, যতই খারাপ খেলুক আমরা আসলে ওইটা দলকে যে বাদ দিয়ে দিব এরকম চিন্তা আসলে মাথায় ঘুরপাক খায় না। তো যাই হোক, বাদ দেওয়া যায় না আসলে, ফুটবল টিমের সাপোর্ট বলেন, এটা বাদ দেওয়া যায় না। একটা সময় ভালো সময় আসবে, হ্যাঁ হয়তো বা এখন পাইনি। এখন বর্তমানে অনেকে বলে এখন কি ভালো করছে, এটার দিকে সবার নজর দেওয়া উচিত। এর মানে এই না আপনার দল সামনে খারাপ খেলেন বাদ দিয়ে দিবেন। যারা বাদ দেয় তাদের পার্সপেক্টিভ আলাদা, যে ভালো খেলেনি বাদ দিয়ে দিচ্ছে। বিষয়টা এরকম না। এখন মেসি আছে, দল খুব ভালো খেলতেছে, মেসি না থাকলে এমন তো হতে পারে দল খারাপ খেলবে। এখন কি বাদ দিয়ে দিতে পারবেন? যদি বাদ দিয়ে দেওয়া যায় সেটা হলো যার যার পার্সপেক্টিভ। ব্রাজিল আরও ২ সিজন খারাপ খেলেও কি আমি বাদ দিতে পারবো? বাদ দিতে পারবো না। এটা হয়ে গেছে, বাদ দেওয়া যায় না। তো যাই হোক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে
বাংলাদেশে এই ফুটবলকে কেন্দ্র করে যে তর্ক বিতর্ক হয়, এই তর্ক বিতর্কটা আসলে বিনোদন পর্যন্তই ঠিক আছে। এই তর্ক বিতর্কের খাতিরে বাংলাদেশই একমাত্র দেশ, বিশ্বের মধ্যে একমাত্র দেশ, যারা আর এই বিশ্বকাপে মিডিয়ার তথ্য অনুযায়ী 12 জন মানুষ মারা গিয়েছে শুধু খেলাকে কেন্দ্র করে। আনবিলিভেবল। এরকম জাতি আর কোথাও আছে কিনা আমার জানা নেই, একমাত্র দেশ বাংলাদেশ। সো খেলাটাকে সবাই সবসময় বিনোদন হিসেবে নেন, সবাই বিভিন্নভাবে হচ্ছে আসলে অনেকে অনেকভাবে চিন্তা করে যে কিভাবে তার দলকে সেরা বলা যায় বা কিভাবে আসলে তার দল সবচেয়ে ভালো সেই বিষয়টাকেই নিয়ে সে চিন্তা করে। যাই হোক, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন যে খেলাটা যাতে শুধু বিনোদন পর্যায়ে থাকে, এটা বাংলাদেশের একটা সমস্যা। সবসময় বিশ্বকাপ আসলেই এরকম সমস্যা তৈরি হয়। তো এই কালচারটা আমাদের বাদ দেওয়া উচিত। আজকে ভিডিওতে আসারই একটাই কারণ যে আমরা যাতে এই বিষয়টা সবাই মাথায় রাখি। 12 জন মানুষ মারা গিয়েছে, তাদের পরিবারের কী অবস্থা, শুধু খেলাকে কেন্দ্র করে, এটাকে মানা যায়? মানে আনবিলিভেবল। যাই হোক, তো বিশ্বকাপ প্রায় শেষ, আর হয়তো 2টা ম্যাচ বাকি। তো বাংলাদেশের আমি মনে করি যে এই বিষয়টা প্রশাসনেরও আসলে একটু দৃষ্টিভঙ্গি রাখা উচিত যে শুধুমাত্র খেলাকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা আসলে প্রশাসনই কী করবে? এই খেলা আনাচে কানাচে কে কোথায় না দেখছে, কখন কি হয়ে যায় তো বলা যায় না। তো আমাদের সবার আসলে সচেতন হওয়া উচিত যে আমরা খেলাটাকে কখনোই এমনভাবে নিব না যার জন্য আমরা কারোর উপরে আক্রমণাত্মক হই। আপনাদের সবার কাছে আসলে আন্তরিকভাবে আমি এই অনুরোধ করব, এরকম মন মানসিকতা থেকে যারা এরকম মন মানসিকতা পোষণ করেন আসলে এটা থেকে বের হয়ে আসেন। আনাচে কানাচে অনেকেই আছে এরকম মন মানসিকতা পোষণ করে, তাদের উদ্দেশ্যে বলি যদি আমার ভিডিওটা তাদের পর্যন্ত পৌঁছায় তাহলে তারা এই ভিডিওটা একটু দেখবেন, আমার কথাগুলো একটু শুনবেন। হয়তো আমি ক্ষুদ্র মানুষ, আমার কথাগুলো ভালো লাগবে না আপনার, কিন্তু আপাত দৃষ্টিতে যে ফ্যামিলি এই 12 জন মানুষকে হারিয়েছেন তারা ভুক্তভোগী, তাদের বাচ্চা, তাদের পরিবার, কি একটা অবস্থা, কে দেখতেছে? শুধু খেলার কেন্দ্র করে এই 1 মাস খেলা চলে যাবে, 2টা ম্যাচ। তো এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।